ভাবি, সকাল থেকে বলছি যে আমার কাপড়গুলো ধুয়ে দিতে, এখনো তুমি কাপড়গুলো ধওনি। এই পাড়াগাঁয়ের একটা বউ তোমার মতো সকাল 8টা নাগাদ ঘুমায় না। তোমার মতো এমন মেয়েকে কেন যে আমার ভাইয়ের বউ করে এনেছিলাম বিধাতাই জানে। কি রে বাবা, এখনো ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আসো কেন আমার দিকে? যাও না কেন এখনো? এই তো ময়না, আমি এখনই যাচ্ছি। তোমার কাপড়গুলো এখনই আমি ধুয়ে ফেলবো। আসলে জানো কি, আহ, বাবার বাড়িতে যখন ছিলাম তখন অনেক বেলা পর্যন্ত ঘুমাতাম, তাই সেই অভ্যাসটা আমার এখনো পর্যন্ত রয়ে গেছে। কিন্তু চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি সেই অভ্যাসটা পাল্টিয়ে ফেলবো। রান্নার ধরনটা দেখেছো মা? মনে হচ্ছে জীবনের প্রথম রেঁধেছে। আসলে সব দোষ তোমারই। আমি বলেছিলাম যে মেয়ে দেখার আগে ভালো মতো খোঁজ খবর নিয়ে দেখো যে সব কাজ পারে কি না পারে না। কিন্তু ওই সরলার বাবা তোমাকে অনেক টাকা দিয়েছিল বলে তুমি ওই সব চোখেই দেখোনি। যে খাবারটা ও রান্না করেছে, এই খাবার কি মুখে তোলা যাবে? আরে মারে, এত চিন্তা করছিস কেন? দেখিস ওই মেয়েটা আস্তে আস্তে সব শিখে নেবে। আমরা সারা দিন ওকে দিয়ে যে কাজ করাই, ওগুলো যদি আমরা করতাম তাহলে যে আমরা মরেই যেতাম। কিন্তু তুই দেখতে থাক ওর কি অবস্থাটাই করি আমি। কাজ করতে করতে দেখবি একদম কান্না করে দিবে। মা, ওকে কষ্ট দিলি না, আমার একদম আত্মাটা শান্তি পায় জানো তো মা। একটু সুন্দরী বলে ওর কি ভাব, কি দেমাগ। আর মা, একটা জিনিস তুমি খেয়াল করেছো যে ভাই আমাদের সাথে দুদিন ধরে ভালো মতো কথা বলে না? আমার মনে হচ্ছে ওই সরলা আমার ভাইকে বশ করে নিয়েছে জানো। সেটা তো আমিও লক্ষ্য করেছি রে মা, কিন্তু ওই সরলাকে দিয়ে এমন কাজ করাবো যে আমার ছেলেকে বশ করা বেরিয়ে যাবে। এই জমিদারের মেয়ে, তোকে সকাল থেকে বলছি না যে সকল কাপড়গুলো ধুয়ে ফেলতে? কাল রাত থেকেই তো কাপড়গুলো বিছানার উপর পড়ে আছে, এখনো পড়েই রয়েছে। বাবার বাড়িতে জমিদারের মতো থেকেছিস নাকি গরিবের মতো থেকেছিস সেগুলো আবার দেখার বিষয় না। তুই আমার কাজ করে দিবি, ব্যাস। আমি যা যখন বলবো তখন সব কাজ চুপচাপ করবি। মা, কিছুক্ষণ আগেই তো সকাল হলো, রান্না করে কাজ করতে করতে একটু দেরি হয়ে গেছে। আপনি একদম চিন্তা করবেন না, আমি একটু পরেই সকল কাপড়গুলো ধুয়ে ফেলবো। দেখো মা, ওই মেয়েকে তোমাকে 6-9 বোঝাচ্ছে, কাজগুলো করতে পারেনি, আবার মুখের উপর কথা বলছিস। তোকে তো ইচ্ছে করে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেই। আমার মায়ের মুখের উপর আজ পর্যন্ত কেউই কথা বলেনি, তুই এত সাহস পাস কোথা থেকে? 10 মিনিট তোকে সময় দিলাম, এই 10 মিনিটের মধ্যে তুই সকল কাজকর্ম শেষ করবি। কাজগুলো শেষ করে আমার ঘরে আসিস, আমার ঘরে অনেক কাজ আছে তোর। মুখের উপর যত কথা বলবি তোর কাজের পরিমাণ আমরা ততই বাড়িয়ে দেব, তাই সাবধান হয়ে থাক। কি রে, এখনো চুপচাপ দাঁড়িয়ে কি দেখছিস? যা, কাজগুলো কর। এভাবেই সরলার উপর তাদের মামের অত্যাচার দিনকে দিন বেড়েই থাকে। বাবা রাজু, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ মা, বলো কি কথা? তোর বউ সারাটা দিন আমার সাথে খারাপ আচরণ করে, সারাদিন একটা কাজ কর্ম তো করেই না, আরও আমাদেরকে শাসিয়ে রাখে। তোর বোনটাকে নানান অগধ্য ভাষায় গালিগালাজ করে। তুই যদি তোর বউকে সামলাতে না পারিস তাহলে আমরা যেদিকে দুই চোখ যায় সেদিকেই যাব। জানো ভাইজান, গতকালকে আমি তোমার বউকে বলেছিলাম যে ভাবি,
আপনার শাড়িটা আমাকে একটু দিবেন? আমাকে কি বলে জানো? আমাকে বলে, বাবার জন্মে এরকম শাড়ি দেখেছিস? আমি নাকি ওরকম শাড়ি কোনো দিনও দেখিনি, তাই পরতে চাই সব সময়। ঠিকই তো বলেছিল। তুমি যদি তোমার বউকে শাসন না করো তাহলে আমাদের কোনো দিন মেরে ফেলবে দেখো। আচ্ছা মা, আমি সরলাক সব কথা বলবো, যেন আর তোমাদের সাথে খারাপ ব্যবহার না করে। আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে, আমি তাহলে আসি এখন। আমরাও অত্যাচার করব, আমার ভাইও অত্যাচার করবে। তুই শেষমেশ এই বাড়ি থেকে বের হয়ে যাবি। এই মেয়েকে দেখো মা, একটা মেয়ে সন্তান জন্ম দিল। সব দোষ তোমার। একটা অলক্ষীকে ঘরে ধরে নিয়ে এসেছে আমার ভাইয়ের বউ করার জন্য। আর একটা ভালো মেয়ে আনলে এরকম কখনোই হতো না। আমার কত ইচ্ছে ছিল যে মরার আগে আমি ছেলে নাতি একটা দেখে যেতে পারবো, কিন্তু এই অলক্ষী জমিদারের মেয়ে আমার সকল আশার মধ্যে পানি ঢেলে দিল। তুই এই মেয়েকে নিয়ে আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা, তোকে আর এই সংসারে দরকার নেই। মা, রীতা, দয়া করে আপনারা আমাকে তাড়িয়ে দিবেন না। আপনারা তো জানেনই আমার মা নেই। আমি আমার মেয়েকে নিয়ে রান্নাঘরে থাকবো আর আপনাদের সকল কাজকর্ম করে দিব। আমাকে একটু আপনার পায়ে ঠাঁই দিন মা, আমাকে এভাবে তাড়িয়ে দিবেন না। আচ্ছা, অনেক তো শুয়ে থেকেছিস, এখন আমার কাজকর্মগুলো করে দে। আমার এক পাহাড় সমান কাপড় জমিয়ে আছে, এখনো তুই ধুসনি? পাশের গাঁয়ের এক ধনী পরিবারের সাথে রীতার সম্বন্ধ আসে। রীতা আর রীতার মা খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ ছেলের পরিবার অনেক ধনী ছিল আর ছেলে শহরে এক বড় ধরনের চাকরি করত। আপা, আপনাদের মেয়েকে দেখে আমার খুবই পছন্দ হয়েছে। আমার ছেলে শহরে এক বড় ধরনের চাকরি করে। সে 7 দিনের ছুটি নিয়ে এসেছে, তাই বিয়ের ব্যাপারটা একটু তাড়াতাড়ি করতে হবে। আমরা এক কথাই রাজি, আর আমাদের সম্পূর্ণ ভরসা আছে আপনাদের উপর। আপনারা আমার মেয়েকে সুখেই রাখবেন। আমার মেয়ে হচ্ছে একদম সোনার টুকরা মেয়ে। সে সব কাজ একা হাতেই করে। কিছুক্ষণ আগে যে খাবারটা খেলেন ওটাও আমার মেয়ে তৈরি করেছে। 2-4 দিনের মধ্যে রীতার বড়লোক বাড়িতে বিয়ে হয়ে যায়। সে খুশিতে আত্মহারা ছিল, তার জীবন শুয়ে বসেই কাটছিল। কিন্তু বিয়ের পর থেকেই বড়লোক পরিবারের আসল চরিত্র সামনে আসতে শুরু করে। মা, আমার অফিস থেকে কল এসেছে, আমাকে আগামীকালকেই অফিসে জয়েন করতে হবে। সাবধানে থেকো। আর রীতা, শোনো, আমার মায়ের সাথে কখনো যদি খারাপ আচরণ করছো তাহলে কিন্তু সেদিন এই বাড়ি থেকে শেষ দিন হবে। আমার মা যা বলবে তা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করো। আমি কোনো অভিযোগ যেন না শুনতে পাই মায়ের মুখ থেকে। আর মা, করিম চাচাকে বিদায় করে দিয়েছি, আজ থেকে রীতাই সকল কাজকর্ম করবে। এই তো আমার ছেলের মতো কথা। বাবা, বাবা রাহুল, তুই খুব ভালো কাজ করেছিস। বাড়িতে এরকম একটা দর্শী বউ থাকতে কিসের এত কাজের লোক। আজ থেকে এই মেয়ে এই বাড়ির সকল কাজকর্ম করবে। তোর বউকে ভালো মতো বুঝিয়ে যা যে ভালো মতো সকল কাজ যেন করে। কোনো ভুল হলে কিন্তু আমি তাকে ছেড়ে কথা বলবো না। আরে না না, তুমি একদম নিশ্চিন্তে যাও। আমি মায়ের সকল কথাই শুনে চলবো, কোনো অভিযোগই করতে দেব না। আজ থেকে এবারেই সকল কাজকর্ম আমি করব, তোমরা কোনো চিন্তা করো না। তুই যে মাত্র রান্নাটা করে এলি, ওটা কি মানুষে খায় নাকি গরু ছাগলে খায়? বিয়ের দিন এই প্রথম কিছু রান্না করলি, তাও আবার নুনে পোড়া।
যেদিন তোকে দেখতে গিয়েছিলাম সেদিন তো তোর মা খুব করেই বলছিল যে আমার মেয়ে সকল কাজকর্ম করতে পারে। এখন তো দেখা যাচ্ছে যে তোর উঠান ঝাড় দিতে দিতেই সকাল থেকে সন্ধ্যা নেমে আসবে। এই রকম অলক্ষী মেয়েকে কেন যে আমার ছেলের বউ করে আনলাম কে জানে। এখানে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা আবার রান্না বসা গিয়ে। মা, আসলে রান্নাটা একটু ভুলে গিয়েছি। বাড়িতে যখন ছিলাম তখন আমার ভাইয়ের বউ রান্না করত, তাই আমাকে রান্না করতে হয়নি। আমি এখনই যাচ্ছি, এক্ষুনি রান্না করছি গিয়ে। শোনো নবাবজাদির কথা শোনো। এই মেয়ে, তোকে কি এনেছি শুধু রান্না করতে? আর কি সংসারে কোনো কাজকর্ম নেই নাকি? এত ছোট লোকের সাথে আবার কি কাজেও নিষ্কর্ম? কি যে হবে আমার? তাই তো লোকে বলে যে ছোট লোকদের সাথে সম্পর্ক করতে নেই। রীতার শাশুড়ি রীতাকে দিয়ে সারাটা দিন গাধার মতো খাটায়। সারাদিন খুবই অত্যাচার করতো তার উপর। বেশ কিছুদিন পর রীতার একটা কন্যা সন্তানের জন্ম হয়। রীতার কন্যা সন্তান জন্ম হওয়াতে রীতার শাশুড়ি আর রীতার স্বামী রাগে আগুন হয়ে যায়। সারাটা জীবন আমি চেয়েছি আমার ছেলের ঘর থেকে একটা ছেলে সন্তানের জন্ম হবে, কিন্তু এই মেয়ে তো জন্ম দিল একটা মেয়ে। ছি 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 ছি, আমাদের বংশের নাম খারাপ করলো এই মেয়ে। বাবা, তুই এই বল, এখন এই মেয়েকে তুই কি করবি? আমি আর সহ্য করতে পারছি না। এইসব কি বলছেন মা? ছেলে হলে সমস্যা নেই, আর মেয়ে হলে এত সমস্যা কোথায়? বিধাতা যদি মেয়ে দিয়ে থাকেন তাহলে আমাদের কি করার আছে বলুন? তারপর তার স্বামী এবং তার শাশুড়ি মিলে তাকে আর তার মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। রীতা তার ভাবির সাথে করা অপরাধ এক মুহূর্তের জন্য বেঁচে ওঠে। তার ভাবির সাথে করা অপরাধ এক মুহূর্তের জন্য বেঁচে ওঠে। সে ভাবতে থাকে ওপরওয়ালা তাকে কত নিখুঁতভাবে তার কর্মের ফল ফিরিয়ে দিয়েছে। আপনার ভাগ্য ভালো যে এই যাত্রায় আপনি বেঁচে গেলেন। সবই সম্ভব হয়েছে আপনার বৌমার জন্য। আপনার বৌমা আপনাকে এত সেবা করেছে যেটা দেখে আমি অবাক হয়ে গেছি রীতিমতো। ভাগ্য করে এরকম একটা বৌমা পেয়েছেন। আসলেই আপনার কপাল অনেক ভালো। ভাবি, তোমার সাথে আমি যা অন্যায় করেছি তা বিধাতা আমাকে ফিরিয়ে দিয়েছেন। তোমার সাথে করা অন্যায় এখন আমার সাথেই ঘটেছে। ভাবি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভাবি, আমায় তোমার পায়ের তলায় একটু ঠাঁই দাও। সারাটা জীবন তোমার চাকরানি হয়ে থাকবো। কর্মের ফল আমি এখন ভোগ করছি। তুই শুধু একাই নস, আমিও যে কর্মফল ভোগ করছি। জানি না বৌমা আমাকে ক্ষমা করবে কি না। এতে আফসোস নেই, কারণ তার সাথে যা আচরণ করেছি তা ক্ষমার অযোগ্য। তোমরা মুখ বন্ধ করবে? আমার পরিবার বলতে তোমরাই তো আছো। আমার আর কে আছে বলো? আমি বিধাতার কাছে চাইতাম যে কোনো না কোনো একদিন আসবেই যেদিন তোমরা তোমাদের ভুল বুঝতে পারবে। অবশেষে সেদিনটা চলেই আসলো। তোমাদেরকে আমি মন থেকে ক্ষমা করে দিলাম। দয়া করে তোমরা আর এরকম কথা বলো না আমাকে।